সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক মণ্ডলী, আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে ইমিগ্রেশন বিষয়ে তেমন কোনো আপডেট নাই। একটা বিষয়ে বলবো, বিশেষ করে বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা চেকলিস্টের কথা বলবো। আমি লিখে নিয়ে আসি নাই, কিন্তু এর আগে আরও কিছু বলতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে স্টুডেন্টদের ভিসা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্টে একটা মামলা দিয়ে দিচ্ছে যেগুলি শুভকর নয়। বিশেষ করে আলম পাটেল যারা লয়ার রয়েছেন তারা জানতে পারবেন এসব বিষয়ে। বিশেষ করে ছাত্ররা হিউম্যান রাইটস বিষয়ে আর্টিকেল 8 ইস্যুতে ক্লেম করলে সেই বিষয়ে কোনো ভালো প্রতিদান পাবেন এ ধরনের ধারণা দেওয়া হয় নাই নতুন জাজমেন্ট। সুতরাং পাটেল, আলম, আনোয়ার এইসব মামলাগুলির সাম্প্রতিক গত সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টে। সুতরাং আপনারা দেখে নেবেন। সুযোগ পেলে আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে কিছু কিছু বলার চেষ্টা করব। তবে যেটা মূল বিষয়টি হচ্ছে যে আর্টিকেল 8-এর যে ক্লেম স্টুডেন্ট থাকলেই করা যায় সে বিষয়ে সুপ্রিম কোর্ট রাজি নয়। এ বিষয়ে বিশদ ব্যাখ্যা আসছে, আপনারা যারা লয়ার তারা দেখতে পারবেন। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম, একজন আমাকে একটা রিকনসিডারেশনের একটা অ্যাপ্লিকেশন দিয়ে বললেন যে এই পাত্র কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় কিনা। যদিও এটা মেয়ে বিয়ে দেওয়া যায় কিনা সেটা ডিফারেন্ট বিষয়, আমি তো লিগেল অ্যাডভাইস দেওয়ার কথা। যাই হোক, আমি বলছি যে যারা ইললিগেল পাত্রর কাছে বা ইমিগ্রেশন স্ট্যাটাস ইনডিফিনিট না তাদের কাছে যখন বিয়ে দেবেন, ওই প্রশ্ন কথা জানতে চেয়েছেন যে এই বিয়ে দিলে ইন কান্ট্রি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আমি সকলের জন্য বলে নিচ্ছি, যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ইনডিফিনিট বা সেটেলড নয় এমন সব পাত্র কিংবা পাত্রীর কাছে বিয়ে দিলে অনেকগুলো বিষয় দেখতে হয়, লিগেলি দেখতে হয়, এবং স্মুথ যাতে লিগেলি সেটেল হওয়া যায় সে বিষয়ে দেখবেন। আমি একটা একটা করে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এটা অনেকেরই একটা বিষয়, ভাববার বিষয়। প্রথমত, যদি লিভ না থাকে, একদম সিরিয়াস কোনো বিষয় না থাকলে ইন কান্ট্রি অর্থাৎ ইউকের মধ্যে থেকে আপনি আপনার সুইচিং করতে পারবেন। ব্রিটিশ সিটিজেনের, পুরুষ হোক মহিলা হোক, ব্রিটিশ সিটিজেনের সঙ্গে বিয়ে হলে ইন কান্ট্রি সুইচ করতে পারবেন না, বা অ্যাপ্লাই করলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথমত অ্যাপ্লাই করলে দেখবেন, কেউ যদি আসে, মনে করেন পছন্দ হয়ে গেল, বিয়ে দিতে চাচ্ছেন কিন্তু ইমিগ্রেশনের বিষয়টি জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন ওনার ভিসা স্ট্যাটাসটা কী। যদি মনে করেন ইনডিফিনিট আর আপনার পাত্র কিংবা পাত্রী, ধরে নিলাম পাত্রী মেয়ে রয়েছে, আপনি মানে পাত্র স্ট্যাটাস ঠিক নেই, সেক্ষেত্রে আপনি দেখবেন ওনার স্ট্যাটাসটা কী। যদি ইনডিফিনিট না হয়ে থাকে দেখবেন, ইনডিফিনিট হলে তো কোনো প্রবলেমই নাই, বিয়ে করতে পারবেন। আর দুইজনের ইন্ডিভিজুয়াল ব্রিটিশ তো সেখানে কোনো প্রবলেম থাকে না। যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা টেম্পোরারি লিমিটেড লিভ থেকে থাকে, তাহলে দেখবেন যে ওনার দুজনের জবে 18,600 হয় কি না। 18,600 যদি হয়ে যায় তাহলে এখানে ভিসা লিভ থাকে, সেক্ষেত্রে দেখবেন আবার যে বিয়ের জন্য কিছু নোটিশের সময়সীমা থাকে 28 দিনের মতো। সুতরাং সেটা ফুলফিল হয় কিনা। দুটো বিষয়, ইললিগেল যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা বিয়ে দিতে পারবেন, বিয়ে রেজিস্ট্রি করতে পারবেন। আমি একটা একটা করে বলছি, বিয়ে রেজিস্ট্রি করতে পারবেন, কারণ বিয়ে রেজিস্ট্রির জন্য আগে ছিল পারমিশন নিতে হয়, এখন হোম অফিসে কোনো পারমিশন নিতে হয় না। আর এই পারমিশন নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কোনো কোনো রেজিস্ট্রি অফিস তারা এই দুটো ইউটিলিটি বিল চায়, প্লাস ওনার পাসপোর্ট চায়, যে ভ্যালিড হোক আর ইনভ্যালিড হোক পাসপোর্ট চায়। অনেকে যারা অ্যাপ্লাই করেছেন তাদের পাসপোর্ট থাকে না, সুতরাং এই আইডির জন্য বাধা দেয়। যদিও আইনগতভাবে আইডি এস্টাবলিশ হলে বাধা দেওয়ার কথা নয়, কিন্তু এইটা প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রেই। অনেকে ভয় পান যে রেজিস্ট্রিতে গেলে আবার পুলিশ ধরিয়ে দেয় কিনা, পুলিশে ধরিয়ে দেয় কিনা। এটা সত্য নয়, পুলিশে তাদেরকেই ধরে। ইলিগেল থাকলেই যে বিয়ের রেজিস্ট্রি অফিসে গেলে ধরবে তা না। যেসব বিয়েতে প্রবলেম রয়েছে, বিয়েটা জেনুইন না, সেই সব ক্ষেত্রে প্রবলেম হয়। নর্মাল বিয়েতে প্রবলেম হওয়ার কথা না। দেখা গেল একজন বাঙালি, একজন সৌদি আরবের, একজন আরবিতে বলতেছেন আই লাভ ইউ, আর একজন বলতেছেন বাংলায়। সুতরাং এটা তো বিয়ের আসলে এরকম যদি প্রশ্ন উত্তর হয়, সেই ক্ষেত্রে বিয়েটা জেনুইন হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম, তখন গ্রেফতার হতে পারেন। কিন্তু যদি একজনে পলিশ বলেন, একজনে বাংলা বলেন, কিন্তু ইংলিশ দুজনের একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকা উচিত। এইসব কারণ থাকলে বা অন্যান্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে যদি প্রমাণ করে যে এই দুইটা মানে দুই পক্ষের বিয়েটা তৈরি হয়েছে শুধুমাত্র অন্য কোনো ম্যারেজ অফ কনভিনিয়েন্স বা অন্য কোনো কারণে, সেই জন্য প্রবলেম হতে পারে, গ্রেফতার হতে পারে। কিন্তু নর্মালি জেনুইন বিয়ের ক্ষেত্রে গ্রেফতার হওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি আপনারা
জেনুইন বিয়ে হয়ে থাকে রেজিস্ট্রি অফিসে গ্রেফতার করবে না। যদি সন্দেহ হয় তখন পুলিশ ডাকা হয়। আমাদের বিশেষ করে আমাদের বাঙালি সমাজে যেটা হয় যে পারিবারিক বিয়ে হয়ে যায়, 400-500 লোক থাকে, 300 লোক থাকে, অনেক লোক থাকে, সেই বিয়ে কখনোই অবৈধ হওয়ার কথা না, কিংবা ম্যারেজ অফ কনভিনিয়েন্স হওয়ার কথা না, যেটা আমরা সামাজিকভাবে হয়ে থাকে। যাই হোক, এখন বলছিলাম যে কি দেখবেন। যদি লিভ না থাকে তাহলে দেখবেন যে উনি যে অ্যাপ্লাই করেছেন, ওনার কি ভিসা থাকা অবস্থায়, অনেকে বলে যে আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই ভিসা থাকা অবস্থায় যদি করে থাকেন, স্টুডেন্ট অবস্থায় থাকাতে উনি বৈধ রয়েছেন, উনি অ্যাপ্লাই করতে পারেন, কন্টিনিউ করতে পারবেন। কিন্তু অনেকে দেখা গেছে রিকনসিডারেশন করেছেন, রিকনসিডারেশন করলে সেই ক্ষেত্রে ইন কান্ট্রি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ রিকনসিডারেশনটা কন্টিনিউশন অফ লিভ বা যেটা ভিসা বৈধতা সেটা বলে না কিন্তু আইনগত ক্ষেত্রে। অনেকে দেখা যাচ্ছে রিপোর্ট করতেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটাকে বলে না বৈধ। উনি হয়তো ধরা খাওয়ার পরে, অ্যারেস্ট হওয়ার পরে, ডিটেইন হওয়ার পরে উনি কোনো জায়গায় রিপোর্ট করতেছেন, সেই ক্ষেত্রেও উনি যে বৈধ আছেন এটা বলা যাবে না। দেখতে হবে যে ওনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিনা। অ্যাপ্লিকেশন পেন্ডিং এর ক্ষেত্রে ভিসা থাকা অবস্থায় করছেন কিনা একটা, 2 নম্বর দেখবেন যে ভিসার পরে অ্যাপ্লাই করেছেন কিনা, 3 নম্বরে দেখবেন যে রিপোর্ট করতেছেন, মানে ভিসা যাওয়ার পরে অ্যাপ্লাই করেছেন, এটা রিফিউজ হয়েছে, আবার রিকনসিডার করছেন, অনেকগুলি 3টা ঘাট। ভিসা থাকা অবস্থায় করলেন, ভিসা থাকা অবস্থায় করার পরে রিফিউজ করেছে, রিকনসিডারেশন, ভিসা যাওয়ার পরে করেছেন কিন্তু আবার রিফিউজ হয়েছে, এইগুলি দেখবেন। আর আরও কোনো অনেকগুলো আমি পরবর্তীতে বলবো, আমি লম্বা করতে চাচ্ছি না। আরও অনেকগুলো বিষয় দেখবেন, যিনি আসছেন জিজ্ঞেস করবেন যে উনি বিয়ে করেছেন কিনা, আসার সময় কীভাবে আসছেন। অনেক সময় দেখা যায় অনেকে ভিজিট বিষয় আসেন, উনার বউয়ের নাম নিজেই জানেন না, কারণ হয়তো দালাল বলে দিয়েছে যে অমুকের বউ। এমন ক্ষেত্রে দেখা গেছে যে ইয়েস আসছেন স্পাউস ভিসায়, উনি জীবনে বিয়ে করেন নাই, কিন্তু আসার সময় উনি বলছেন আপনাকে বিয়ে করেন নাই, আসার সময় আরেকজনের হাজবেন্ড সেজে আসছেন। কিন্তু দেখা গেল দালাল ওই পাসপোর্ট কিছুই দেয় নাই, দালাল ওই পাসপোর্ট নিয়ে চলে গেছে, অর্থাৎ উনি নিজেই জানেন না ওনার বউটা কে ছিল জানেন না। যার ফলে একটা প্রবলেম হয় কি জানেন, এমনকি উনি যদি আরেক বিয়ে করতে হলে ডিভোর্স দিতে হবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে উনি ওনার বউয়ের নাম হোম অফিসের রেকর্ডে আছে, ওনার স্ত্রী অত যে কোনো একজন নাম বলে দিলেন, কিন্তু উনার বউয়ের নাম জানেন না, ঠিকানা জানেন না, উনি তো ডিভোর্স দিতে পারতেছেন না, মহা বিপদ। কারণ হোম অফিসে আছে, এখন হোম অফিসে যে রেকর্ড থাকে যে সিলেটের অমুক জায়গায় অমুক থানার অমুককে বিয়ে করেছেন, উনি জানেন না কোন জায়গার কোন থানায়, উনি ইচ্ছা করলেও ডিভোর্স দিতে পারতেছেন না, আর ডিভোর্স না দিলে বিয়ে করতে পারতেছেন না। সুতরাং খুবই জেনে নেবেন, দেখা গেল জেনুইনলি বিয়ে করেন নাই, কিন্তু দালাল বিয়ে পড়িয়ে ওনাকে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে খুবই জটিল প্রবলেম হয়। এই জিনিসটা দেখে নেবেন। এরপরে দেখবেন উনি এখানে কারো ইন্স্যুরেন্স নাম্বার ইউজ করতেছেন কিনা, আর কারো পাসপোর্টের ডিটেলস ইউজ করতেছেন কিনা, আর কারো পাসপোর্টের ডিটেলস নিয়ে এখানে চলে আসছেন কিনা। এখানে 2 নম্বরে পাসপোর্ট, 2 নম্বরে অন্য কিছু দিয়ে ধরা পড়ার পরে হোম অফিসের লিস্টে আছেন কিনা, কারণ এগুলির কনসিকুয়েন্স কি আমি একটু আবার পরে বলবো। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর জবের ব্যাপার রয়েছে, আর এইখানে যারা ইলিগাল আছে তাদের একটা জানার বিষয় রয়েছে। সবগুলোই ব্রিটিশ থাকলেই 7 গুণ মাপ সেরকম না। দেখবেন যাদের বিয়ে করতে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত থাকেন, ডিগ্রি অ্যাবসলিউট হয় নাই, সেক্ষেত্রে কিন্তু বিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে জানে নেবেন ডিগ্রি, অনেক সময় ডিগ্রি নাইসাই থাকলে অনেকে মনে করেন যে এই তো কোর্টের ডিভোর্স হয়ে গেছে, সেটা না, ডিগ্রি অ্যাবসলিউট আছে কিনা সেটাও খেয়াল রাখবেন। অনেকগুলো বিষয় আমি বাকিগুলি পরবর্তীতে আলোচনা করব। আমি অতিথির কাছে যাচ্ছি, তারপরের অংশে আমরা কল নিব। অতিথির কাছে যাচ্ছে, বিশেষ করে জানতে চাই, বিশেষ করে আমরা এনফোর্সমেন্ট, বেইলিফের এনফোর্সমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। উনি বলছিলেন যে এনফোর্সমেন্ট সার্টিফাইড যখন হয়, বেইলিফ কোর্টে যাওয়ার পরে অথ নিতে হয়, তারপরে সে মানে বেইলিফের কাজ করতে পারে, আর সার্টিফিকেশন ছাড়াও অন্য বিষয় রয়েছে। বারিস্টার রেজা চৌধুরী। থ্যাংক ইউ। Now, that's a good point to revisit this whole issue of accreditation. মানে সার্টিফিকেটেড মানে হচ্ছে গিয়ে যে আপনি একজন প্রপার লিগালি not, I wouldn't say qualified, but legally recognized accredited bailiff. তার মানে হচ্ছে যে উনি যদি এই কাজে যদি যান, যদি কোনো কাউন্সিলের লোকাল অথরিটি যদি কোনো ডেট কালেক্ট করতে যাই হোক, মানে কাউন্সিল ট্যাক্স হোক, আর বিজনেস রেট হোক, আর পার্কিং পেনাল্টি হোক, যাই হোক, যদি উনি এই সার্টিফিকেট না থাকেন, দেন অলরেডি there is an issue here. আর এটা যদি হয় তাহলে there are consequences which I will discuss in a moment. পরে হচ্ছে যে আপনি যদি accredited যদি না এই commercial bailiff যদি থাকেন, তাহলে there isn't a requirement per se for accreditation, কারণ ওনারা থাকবেন মানে commercial। তার মানে হচ্ছে যে commercial landlord যদি
এই লিসের যদি কোনো ব্রিচ থাকে, মোস্ট কমন অফ উইচ ইজ দি রেন্ট ব্রিচ, এটা যদি থাকে তাহলে ল্যান্ডলর্ডে উইদাউট এনি নোটিস, মানে নোটিস তো থাকবেই, ইয়েতে এই টার্মটা তো থাকবেই মানে লিসে, যে উনি ইমিডিয়েটলি বেইলিফকে কমার্শিয়াল বেইলিফ উনি পাঠাতে পারবেন, আর বেইলিফ এই বাড়িতে গিয়ে সরি দি প্রেমিসেসে গিয়ে চাইবে যে রিজনেবল রিএন্ট্রি, টু রিগেইন রিএন্ট্রি অফ দি প্রপার্টি উইথ ইউজিং রিজনেবল ফোর্স। সেটা কিন্তু আরেকটা ব্যাপার, আরেকটা প্রোগ্রামের টপিক। সো ওয়ান্স দ্যাট ইজ ডান, যখন এই বেইলিফরা যখন সার্টিফিকেট থাকে, তাহলে এই সার্টিফিকেশনের মানে হচ্ছে গিয়ে যে যদি এটা যদি কোনো ব্রিচ থাকে তাহলে there are consequences to follow, including যে এই 10,000 পাউন্ডের যে সিকিউরিটি অফ কস্ট যেটা দেওয়া হয়, এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় সিকিউরিটি ফর কস্ট। তার মানে হচ্ছে গিয়ে যে যদি কোনো ব্রিচ থাকে তাহলে the court will order that the bailiff forfeits, মানে পুরোপুরি এই পয়সাটা জ্বলে যাবে। এর জন্যই এটা একটা মানে সিকিউরিটি, মানে মনে করেন এটা মানে collateral নেওয়া হয়। Now we are living at a time with unprecedented austerity, যে আমরা তো অর্থনৈতিক মান্দা, মানে একটু এখন সামান্য থেকে গ্রিন শুটস আমরা লক্ষ্য পাইছি, বাট নানদেলেস ইটস স্টিল দি কস্ট অফ লিভিং যে এত হাই হয়েছে, আর আমাদের যে ডেটের এই যে ভান্ডারিটা যে এখনই মানে রিডিউস হয়নি, ইটস স্টিল দ্যাট। সো দ্যাট মিনস যে কাউন্সিলরা এবং ইটস মোস্টলি লোকাল অথরিটি, even housing association and so on, যারা ডেট যারা মানে কালেকশন করা হয়, এবং যদি কোর্টের যদি কোনো আমাদের মতো যে ইউএনআই যদি আমরা যদি কোর্টে যাই, যদি গিয়ে একটা জাজমেন্ট আনি, জাজমেন্ট আনার পরে যদি আমরা বেইলিফকে এই অ্যাপয়েন্ট করতে চাই, তাহলে বেইলিফকে আমরা পয়সা দিব, একটা ফি দিব, বেইলিফ যাবে। এর মাধ্যমে যেটা দেখা যাচ্ছে ইন মাই এক্সপিরিয়েন্স, যে বেইলিফরা ভালোটিকে মানে সৎ ব্যবহার করছেন না। সো হোয়াট ডাজ দ্যাট মিন? জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল, এক্সাম্পলটা হচ্ছে যে আপনি এই বেইলিফ আপনার বাড়িতে গিয়ে চাচ্ছে যে ওই যে পার্কিং পেনাল্টি, আপনার অনেক ধরনের মানে কয়েকটা পার্কিং পেনাল্টি আপনি দেননি, আর দিনের পর দিন এই চার্জটা মানে ইনক্রিজ হচ্ছে, আপনাকে ও গিয়ে মানে দেভ রিগেইনড এন্ট্রি, আপনার মানে ভাল্লায় মানে they have somehow managed to gain entry, and now they are demanding about 15,000 or 1,200 or 2,000 whatever. আপনি যদি না দেন তাহলে তারা এই বাড়ির ভেতরে যে এই জিনিসপত্র আছে সব কিছু মানে তুলে নেবে, মানে একটা ইনভেন্টরি করে ফেলবে। এর ভিতরে দেখা যাচ্ছে যে তারা খুব খারাপ ব্যবহার করছে, মানে তারা বলছে তুমি যদি পয়সা না দাও তাহলে তোমার সবকিছু নিয়ে আমরা সবাইকে জানিয়ে দেব, তোমার বাচ্চা যদি থাকে বাচ্চাকে মানে কেয়ারে নিয়ে যাওয়া হবে, এবং দেখাতে যাচ্ছে যে তারা ঘুষ টুসও বেশ খাওয়া দাওয়া হচ্ছে এখানে। নাও ইন দোজ সিচুয়েশন যেটা আপনার করার, আপনি যদি অসন্তুষ্ট থাকেন তাহলে অবশ্যই আপনি একটা স্টেটমেন্ট তৈরি করে রাখবেন। প্রথমে যেটা হয়, আপনি এই বেইলিফের যে কোম্পানি মেক এ কমপ্লেইন টু দ্যাট কোম্পানি, তাদের কিন্তু একটা কমপ্লেইন্স প্রসিজার থাকবে, এবং বেইলিফের যে চার্টার একটা আছে, যে চার্টারে যেটা মানে উল্লেখ করা থাকে যে কিভাবে বেইলিফের ব্যবহার কীভাবে করা, টু মেনটেইন হাই স্ট্যান্ডার্ডস ইত্যাদি ইত্যাদি। এটা তো মানে লেখার কথা, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবগুলো থাকে, কিন্তু ইন রিয়ালিটি বাস্তব কিন্তু একেবারে ভিন্ন। সো আপনাকে যেটা করতে হবে, আপনি একটা কমপ্লেইনটা যখন দিবেন, রিটেন কমপ্লেইন, বেইলিফের নাম রাখবেন, ব্যাজটেজ সবগুলো দেখবেন, দেখে নাম রেখে আপনি কমপ্লেইন দিবেন, দেখবেন যে মানে কমপ্লেইনের ইয়েটা কি, রেসপন্সটা কি। বাই অ্যান্ড লার্জ যেটা হয়
কোম্পানিটা বলে না এটা তো আমরা তো অ্যাকসেপ্ট করি না, কারণ আমরা তো ইনভেস্টিগেশন তদন্ত করছি, তদন্ত করার পরে আমাদের যে বেইলিফরা আছে তাদের সাথে আমরা ইনডেপথ ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবং তাদের যে বক্তব্য, তাদের বক্তব্য আপনার বক্তব্যতে মানে অনেক ফাঁক আছে। এমত অবস্থায় আপনার কমপ্লেইন, উই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর কমপ্লেইন, আপনার মানে কমপ্লেইন খারিজ। না হোয়াট ডু ইউ ডু দেন? আপনি তো এটা দেওয়ার পরেই আপনি আরও অসন্তুষ্ট, আপনি বলছেন আমাকে যেটা করেছে আমি তো সবগুলো উল্লেখ করে দিলাম। আরেকটা ব্যাপার লক্ষ্য রাখবেন যে যদি কোনো খারাপ ব্যবহার ওরা করে, আজকাল কিন্তু আমাদের তো টেকনোলজির তো কোনোই শর্টেজ নেই। আপনার যদি ফোন থাকে, ফোনের ভিতরে অনেক কিছু আছে, ফোনের দি হোল ওয়ার্ল্ড ইজ ইনস্টলড ইনটু দি ফোন। আপনি রেকর্ড করেন, ভিডিও করেন, যা ইচ্ছে একটা রেকর্ড রাখেন, এরপরে দেখা যাবে আপনি এটা এভিডেন্স, প্রমাণ হিসেবে মানে ব্যবহার করতে পারবেন সামনে দিয়ে যদি আপনি চান। এটা যদি না হয়, কমপ্লেন যদি আপনার এই গ্রহণ করে না, তাহলে আপনাকে নেক্সট যে এই আপনার রেমেডি থাকবে সেটাকে বলা হয় একটা কমপ্লেন করা কস্ট ফ্রি টু দি কাউন্টি কোর্ট। যে কাউন্টি কোর্টে এই সার্টিফিকেটটা মানে ইস্যু করছে, এটা হতে পারে মেজরিটি অফ দি বেইলিফস সার্টিফিকেটস আর সার্টিফাইড বাই দ্য নর্থহ্যাম্পটন কাউন্টি কোর্ট, যেটা ওই যে মানে কম্বাইন্ড মানি ক্লেমের যে সেন্ট্রাল যে কোর্ট থাকে ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। বাট কিন্তু হতেই পারে যে অন্য একটা কোর্টে এই সার্টিফিকেট দিতে পারে। ইট কুড বি ইন লন্ডন, ইট কুড বি ইন দ্য সাউথ অফ ইংল্যান্ড, ইট কুড বি ইন দ্য ওয়েস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, ওয়ারএভার। যেখানেই থাক আপনাকে একটা কমপ্লেন করতে পারবেন। সেই কমপ্লেনটা আসে আন্ডার দি রেন্ট ডিস্ট্রেস রুলস। এটা একটা অনেক আগের একটা মানে সুবিধা, আমরা সবাই এটা জানি না। ইভেন দ্য লয়ার্স ডোন্ট নো দিস বিকজ ইটস এ মাচ আন্ডার ইউজড রেমেডি। আপনি এই কমপ্লেনটা আপনি একটা ডাউনলোড করতে পারবেন এই কোর্ট সার্ভিসের যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সব কিছু ব্যাখ্যা করে। এর জন্য আমি বলছিলাম শুরুতে যে আপনি এটা স্টেটমেন্ট যখনই হয়, মানে এই ব্যাপারটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে সাথে সাথে আপনি একটা ডিটেইলড একটা স্টেটমেন্ট লিখবেন যে আপনার যে as long as it is in your mind, as long as you don't forget, and to ensure that you don't forget, that you make a clear contemporaneous note of what had just happened, ensuring that the details are all there. যদি কোনো ভিডিও এভিডেন্স যদি থাকে, রেকর্ডিং থাকে, তাহলে আরও তো উত্তম, আরও ভালো। সবকিছু নিয়ে গুছিয়ে আপনি যদি এটা ভালো টিকেটটা মানে কমপ্লেন করেন, তাহলে এই কমপ্লেনটা যাবে কাউন্টি কোর্টে, ইউজুয়ালি টু দি এনফোর্সমেন্ট সেকশন ম্যানেজার। এনফোর্সমেন্ট সেকশন ম্যানেজার যখন দেখবে, দেখার পরে তারা বলবে যে আমরা এই তোমার মানে কমপ্লেনটা ছাড়বো এখন এই বেইলিফের কাছে এবং অ্যান্ডো টু দি কোম্পানি ফর এ রেসপন্স। 21 দিনের পরে কিংবা 28 দিনের পরে আমরা জানাবো। রেসপন্স হওয়ার পরে আপনাকে কোর্টে আরেকবার আপনাকে এই রেসপন্স এবং এই আপনার মানে কমপ্লেনটা ওরা দিবে। যদি দেখা যায় যে তারা সেই যেই বলছে যে আপনাকে বলছিল আগে যে না আমাদের তো ভিন্ন একটা মানে কনফ্লিক্টিং। প্রথমে কমপ্লেনটা কোথায় দিতে হয়? জি, প্রথমের কমপ্লেনটা কি একই জায়গায় দিতে হয়? না, প্রথমের কমপ্লেনটা তো আপনি দিবেন এই ইয়েতে, এই মানে কোম্পানিতে ডাইরেক্টলি ইন্টারনাল দি কমপ্লেন সিস্টেম, যে কোম্পানি করছে। ওকে। এরপরে যদি আপনি অসন্তুষ্ট থাকেন তাহলে কোর্টে আপনি একটা কমপ্লেন আনতে হবে। আর কোর্টে আপনাকে এই কমপ্লেন পাওয়ার পরে বলবে ঠিক আছে আমরা তোমার কমপ্লেন ছাড়বো এই মানে কোম্পানির কাছে আরেকবার, তাদের মানে রেসপন্সটা কি। রেসপন্সটার পরে যদি দেখা যায় যে তারা সেই মানে আগের মতোই মানে লাইনটা ওরা ব্যবহার করছে, মানে কোনো চেঞ্জ নাই, তাহলে তো আপনাকে বলা হবে well the judge has considered the response and your complaint, and the judge bolte pare the judge does not consider that you have a valid complaint, or that if you believe that the judge is wrong, please let us know immediately, or that if you believe that the matter should be litigated upon. এটা যদি জাজে যদি বলে যে ঠিক আছে আমি হয় আমি রুলিং দিলাম যে এই কমপ্লেনটা ভ্যালিড না,
বাট তুমি যদি মনে করো যে আমি রং, তাহলে আমাকে বলো, বলার পরে আমি অর্ডার দিতে পারি যে ব্যাপারটা সাক্ষী সুক্ষে আসুক, ট্রায়ালে যাক। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকবার আসবো। আবার আসবো। জি। দেখা যাক লাইনে কে আছেন। আমরা দু একটা কল নিয়ে আবার বিরতিতে যাব, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি খোকা। জি ভাই, আমার বুঝলাম না, এমন শুনলাম না। জি খোকা আবার। হ্যালো, শুনলেন এখন? এখন শুনলাম। জি জি, আমি স্টুডেন্ট ভিসা আছে বুঝছেন, 2009 থেকে। জি আমি 2012 আমার ভিসা এক্সপায়ার হওয়ার আগে আমি এক্সটেনশন ফাইল জমা দিয়েছিলাম 2012 বুঝছেন না, এন্ড অফ দ্য ভিসা শেষ হওয়ার আগে আপনি জমা দিয়েছিলেন? জি। আমার ভিসা রিফিউজ হয়েছে বুঝছেন না, জি ভিসা রিফিউজ হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট, ওটা ব্যাংক স্টেটমেন্ট ফার্স্ট পেজ শর্ট আছে। জি তো বাদে আমার আপিল রাইট দিয়েছিল, আমি আপিল করছিলাম। জি তো আমি আমার ইমিগ্রেশন অলরেডি ভিসা দিছে না, আপিল উইল করছি। জি। বাট আমার হিউম্যান রাইটস দিকে ভিসা দিছে, বিকজ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবো নেক্সট ফেব্রুয়ারি, তার লাগে আছে। জি। বাট এই ডিসিশন আপনার তারা হোম অফিসে মানিয়ে নিছে না। জি। ওগুর এগেইনস্টে তারা জজর হইছে রায় ডিসিশন ইগুলো হম, জি। ওগুর এগেইনস্টে তারা হাইকোর্ট আপার ট্রাইব্যুনাল হইও আপিল করছে। জি ট্রাইব্যুনালে তারা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পরে বুঝছেন অ্যাকসেপ্ট করার বাদে কিতে হইছে? তারা ভিসা ভিসা দিচ্ছেন আমার কেস জি সেটা অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো চান্স আছে নি ফ্রেশ অ্যাপ্লিকেশন করা, আমার কেস উইথড্র করিয়া। আপনার তো আপিল যেটা হয়েছে কি লাস্ট কোর্টে আপনার হোম অফিসে আপিল মানছে, জি, এবং এটা ডিসিশন কবে আইছে? ফার্স্ট সেশন আমি কোর্টে যাই, কোর্টে যাওয়ার বাদে আমি উইল করছি, উইল করার বাদে এই গ্রুপ তারা মানিয়ে নিছে না হোম অফিসে, পরে আবার গ্রুপ হিয়ারিং হইছে। যে হিয়ারিং এর ডিসিশনটা কবে হইছে? 26 তো হিয়ারিং হইছে, 26 নভেম্বর 26 নভেম্বর হিয়ারিং হইছে। এখানে আর কোর্টে কোন হিয়ারিং হইছে। কোর্টে কিছু মানছে না? কোর্টে কইছে আমার জি না, কোর্টে কইছে আমার ডিসিশন পেন্ডিং যাবো, আর আমার যে কইছিলাম না গ্রাজুয়েশন শেষ হইছে, এর লাগে ফেব্রুয়ারি পর্যন্ত তারা ইয়ে করবো। আর বাদে কইছে আর কি ফেব্রুয়ারি আমার কেস উইথড্র করিয়া ফেব্রুয়ারি ট্রাই করিয়া যাইতাম কি কিছু অন কইয়া দিতে আর কি। অত ফেব্রুয়ারি পর্যন্ত ইয়ে করার কইছে। এখন আপনার ফেব্রুয়ারি শেষ হয়ে যাবনি? আমার ফেব্রুয়ারি বেসিক্যালি আমার কমপ্লিট হয় না, বিকজ আমি একটা সেমিস্টার ড্রপ হয়ে গেছিলাম, লাগি শেষ হয় না আমার। আমি চাইছিলাম আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতাম বুঝছেন, আমার সলিসিটর হলে মাতিছিলাম, মাথার বাদে কইলাম ফ্রেশ অ্যাপ্লিকেশন করতাম। তো ফ্রেশ অ্যাপ্লিকেশন করি এই ক্ষেত্রে আমার চান্স আছে ভিসা পাওয়ার, বা আমার ওয়াইফও অনার বুঝছেন না, তো টান রাইজে আমার কোনো চান্স আছে না মানে কিছু করার। আপনার ওয়াইফের কিতা ভিসা আছে মানে আপনার লগে তো ডিপেন্ডেন্ট না নি? না, আমার ওয়াইফ ব্রিটিশ বুঝছেন না, তাই নন। তো টান এটা দিয়া কোনো রাইটে দিয়ে আমি এখন করতাম পারবো না, বিকজ আমার তো অলরেডি রিফিউজ হয়নি ভিসা, আমি অ্যাপ্লাই করতাম পারবো না অন্য থাকিয়া। আচ্ছা, আপনি এক নম্বর হইল গিয়ে আপনার যেটা আমি বুঝলাম না, আপনি কইছে ফেব্রুয়ারি পর্যন্ত টাকার লাগে কইছে কোর্টে ডিসিশন দিছে, আমি জানলাম না ডিসিশনটা কিন্তু লিখিত আইছে নি না খালি মুখে কইয়া দিছে না, বা কারণ রাইটিং আছে ডিসিশন ও সংক্রান্ত ডিসিশনটা কালকে না পরশু হইছে, আমি একটু আগে কইলাম। ওই যে এই ধরনের ফয়সাই হইব কিনা, পাটেল, আলম, আনোয়ার, এগুলি প্রায় একই ধরনের, রাজি, অনেকগুলো ডিসিশন একসঙ্গে গতকালকে হয়েছে আর কি। যাই হোক, এখন এক নম্বর উত্তর হইল গিয়ে আপনি যদি ডিসিশন তো দেলাইছে, এখন এটা লিভ যদি ধরিয়ে না, আমি ডিসিশনটা দেখলে হইতাম পারলাম না, তারপরে আমি কইয়া নেই যদি ফেব্রুয়ারি পর্যন্ত আপনার লিভ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবা আর কি। আর দ্বিতীয়টা হইল গিয়ে স্টুডেন্ট হিসাবে, আর দ্বিতীয়টা আপনার ওয়াইফ যদি 18,600 ক্রাইটেরিয়া ফুলফিল করতে, আপনার বাচ্চা কাছে আসেনি? হ্যালো, যাই হোক, আপনি লাইন থেকে গেছেন গিয়া, বাচ্চা খাইছে থাকলে আরও ভালো সুবিধা হবে অ্যাপ্লাই করতে। আপনি ফেব্রুয়ারি পর্যন্ত লিভ থাকলে, আর আপনার যদি কোর্স শেষ না হয়, আপনি অ্যাপ্লাই করতে পারবা আর কি। হয়তো লিভ কন্টিনিউশন থাকতে পারে, নাও থাকতে পারে। যদি 30 দিনের বেশি কোনো কারণে হয়, আপনি যেহেতু কইছেন ফেব্রুয়ারি পর্যন্ত লিভ দিছে, সুতরাং আপনি অ্যাপ্লাই করতে পারবা, এতে কোনো বাধা নাই। আইন আছে 28 জি হোকা না। আমি একটা জানতাম চাই, আমার স্টুডেন্ট ভিসা লাগে ফ্রেশ অ্যাপ্লিকেশন হইব নি পয়লা? আপনার স্টুডেন্ট বিষয়ে ফ্রেশ অ্যাপ্লিকেশন হইব, আপনার লিভ থাকিয়ে থাকলে আপনার হইব, কোনো অসুবিধা নাই।
কারণ আপনার তো ব্যান্ড করছে না, আপনি একটা দিতে পারছেন না, এর লাগি ইয়ে করছে, রুলে এলাও করে না, এর লাগি ডিসক্রিপশনারি ভাবে আপনার ওটা দিছে আর কি। তারপরে আপনার ভিসা বা যে হোক আবার আপনার প্রশ্ন, আপনি অ্যাপ্লাই ফেব্রুয়ারি পর্যন্ত লিভ থাকলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবা। 2 নম্বর কোশ্চেন, ওয়াইফের যেহেতু ব্রিটিশ করতে পারবা কিনা, ওয়াইফের ক্রাইটেরিয়া করতে পারবে যে 18,600 হয়, ভিসা থাকা অবস্থায় থাকলে করতে পারবা, সুইচ করতে পারবা। 18,600 না থাকলেও আপনি হিউম্যান রাইটসে করতে পারবা। 3টা অপশন আছে। আর বাকিটা হইলো গিয়ে 4 নম্বরটা অ্যাডভাইস দিলাম না, যদি আপনার কাগজটা দেখতাম। আপনি যেহেতু খুঁজছেন ফেব্রুয়ারি পর্যন্ত লিভ আছে, ওটার উপর ভিত্তি করে আবার অ্যাডভাইসটা দিলাম। থ্যাংক ইউ এবং গুড লাক। দর্শক মণ্ডলী, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।